সে আর একটি বছর আমরা একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই মুহূর্তে এই সময়টিতে আমরা যেন হয়ে যাই সেই রোমক কিংবদন্তির দেবতা জেনাসের মতো। জানা আছে যে জেনাসের 4টে চোখ ছিল, সামনে দুটো, পেছনে দুটো। জেনাস সামনে দেখতে পেত, পেছনেও দেখতে পেত। আমরা আজকে ঠিক সেই মুহূর্তেই আছি। বছরটি কেমন গেল আমাদের জন্য? অনেক তো ঘটনা ঘটেছে, সব ঘটনা তো আর আজকে বলা যাবে না। তবে বড় মাপের যে ঘটনাগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেগুলো 2-4টে নিয়ে একটু কথা বলা যেতে পারে। 2016তে রাজনৈতিক অস্থিরতা থাকলেও সংঘর্ষ তেমন একটা হয়নি, সেইটাই কিন্তু বড় কথা। তবে এবার রাজনীতির একটা অনুষঙ্গ হয়ে গিয়েছে যে আমাদের নির্বাচন কমিশন আগামী বছর না আসছে 2017তে ফেব্রুয়ারি মাসের মধ্যে গঠন করতে হবে। বিএনপির পক্ষ থেকে প্রস্তাব আছে, আওয়ামী লীগ আমলে নেয়নি, তবে আওয়ামী লীগ একটি ব্যবস্থা করেছে যে রাষ্ট্রপতির মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রপতি সব দলের সঙ্গে বা তার মনোনীত বা পছন্দ করা বাছাই দলের সঙ্গে কথা বলে একটু দিক নির্দেশনা দেবার চেষ্টা করবেন। 2016 পুরো বছর জুড়ে ব্যস্ততায় ছিল নির্বাচন কমিশন। 22 মার্চ থেকে 6 জুন পর্যন্ত মোট 6 ধাপে দেশের 4279টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। তৃণমূলে প্রথমবারের মতো দলীয় প্রতীকের ব্যবহারে নির্বাচনে যেমন উৎসবের রং ছিল, তেমনি সহিংসতায়ও কেড়ে নিয়েছে অনেক প্রাণ। ক্ষমতাসীন আওয়ামী লীগ 2672টি ইউপিতে জয় পায়, আর বিএনপির জয় আসে মাত্র 372টিতে। সব মিলিয়ে 6 দফায় সহিংসতায় প্রাণ গেছে 131 জনের। নির্বাচন নিয়ে ইসির ব্যর্থতা থাকলেও সফলতা ছিল স্মার্ট কার্ড প্রকল্পে। গেল বছরের 3 অক্টোবর থেকে সারা দেশে শুরু হয় স্মার্ট কার্ড বিতরণ প্রক্রিয়া। নানা কারণে আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল এবছরের শেষের দিকে। নভেম্বরে তফসিল ঘোষণা করে গেল 22 ডিসেম্বর অনুষ্ঠিত হয় এই নির্বাচন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হয় 2016তে। বছর শেষের 3 দিন আগে গেল 28 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ভোট। পরোক্ষ ভোট হয় নির্বাচনে বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ 2017 সালের ফেব্রুয়ারিতে। তাই এরই মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় এবছরের 22 ও 23 সেপ্টেম্বর। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর সভাপতিমণ্ডলীর সদস্য হন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। জাতীয় সংসদের বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলও অনুষ্ঠিত হয় এবছর 19 মার্চ। সবার সম্মতিক্রমে দলের চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান বহাল থাকেন। পরে কয়েক দফায় দলের 502 সদস্যের বিশালাকার কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয় পূর্ণাঙ্গ মহাসচিবের দায়িত্ব। বাংলাদেশের জন্য একটা বড় মাপের মোটা দাগের ঘটনা, সেটি হচ্ছে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী মোকাবেলা করা। সারাটি বছর জুড়ে জঙ্গিবাদীদের আস্তানা খুঁজে বার করা, তাদেরকে গ্রেফতার করা, ক্ষেত্র বিশেষে তাদেরকে হত্যা করা, জিহাদি বই, অস্ত্রশস্ত্র উদ্ধার করা, এই কর্মকাণ্ড অব্যাহত থেকেছে সারাটি বছর। জঙ্গিবাদের জেকে বসা আর আইনশৃঙ্খলা বাহিনীর দাঁত ভাঙা জবাবের বছর 2016। 1 জুলাই গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার আগে 25টি হামলায় 55 জনের প্রাণ গেছে।
তবে গুলশানের ঘটনাকে স্মরণকালের সব জঙ্গি হামলার নৃশংস এবং চরম রূপ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। দেশি বিদেশি 20 জনের নৃশংস হত্যাকাণ্ড, তাৎক্ষণিক অভিযানে জঙ্গিদের বোমায় 2 পুলিশ কর্মকর্তা নিহত হওয়া, সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত 5 হামলাকারীর বেরিয়ে আসা পরিচয় দেশের জঙ্গিবাদ এবং তা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা সম্পর্কে প্রচলিত ধারণাই পাল্টে দেয়। এ ঘটনার জেরেই জানা যায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় ঘর ছেড়েছে অনেক তরুণ। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত অনেক ব্যক্তি জঙ্গিবাদে জড়িয়েছেন পুরো পরিবার নিয়ে। 25শে জুলাই ঢাকার কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত হয় 9 জঙ্গি। তাদের লাগাতার অভিযানে নিহত হয় গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক 90 জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী সহ 28 জন। এ বাস্তবতায় বছরের নভেম্বর মাস থেকেই আত্মবিশ্বাসী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায় জঙ্গিদের আর বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা নেই। তবে বছরের শেষ সপ্তাহে রাজধানীর আশকোনার এক জঙ্গি আস্তানায় এক নারী জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণ জঙ্গিবাদ বিরোধী অভিযানকারীদের সামনে এক নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলেই মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তনু হত্যাকাণ্ড, মিতু হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে। এগুলো নিয়ে তদন্ত চলছে, বিচার প্রক্রিয়াধীন। তবে সবচেয়ে বড় কাজটি হচ্ছে এই বছর মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার এবং দণ্ড কার্যকর করা। বছরের শুরুতেই চাঞ্চল্য ছড়ায় তনু হত্যাকাণ্ড। 20 মার্চ শেয়ানিবাস এলাকায় নিজ বাড়ির কয়েকশো গজ দূরেই খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু। সেনানিবাস সংলগ্ন সংরক্ষিত এলাকায় এই হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যম সহ সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দিন সামাদকে 6 এপ্রিল গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত প্রকাশের কারণেই তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। 23 এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাড়ির কাছে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে। পার্সেল দেওয়ার কথা বলে 25 এপ্রিল বিকেলে কলাবাগানের বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বছরের আরেক আলোচিত ঘটনা 24 আগস্ট রাজধানীর কাকরাইলে ফুটওভার ব্রিজের উপর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা। পরিবার ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নীলফামারীর ডোমার এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ওবায়দুরকে। বছরের অন্যতম আলোচনার বিষয় ছিল মিতু হত্যাকাণ্ড ও এসপি বাবুল আক্তারের অব্যাহতি পর্যন্ত গড়ানোর ঘটনা। 5 জুন চট্টগ্রাম নগরীর জিসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয় এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ঘটনার পর একটি অস্ত্র মামলা ও হত্যা মামলা দায়ের করা হয়। তবে পুলিশ কিলার ভাড়া করা কামরুল ইসলাম ওরফে মুসা শিকদারের গ্রেফতারের চেষ্টা করছে বলেই থেমে আছে। পুলিশের খাতায় আরেক পলাতক কিলিং মিশনে অংশ নেয়া কালু। ঘটনার পর 7 জনকে গ্রেফতার করা হলেও এরই মধ্যে গুন্নু নামে একজন জামিনে আছেন। এখন পর্যন্ত অস্ত্র মামলার চার্জশিট জমা দেয়া হলেও হত্যা মামলার চার্জশিট কবে আলোর মুখ দেখবে তা অদূর ভবিষ্যতের বিষয়। ঘটনার পর 24 জুন রাতে খিলগাঁও থেকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে এসে 15 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বাবুল আক্তারকে। সেদিন পুলিশ সদর দফতরে বিশেষ পরিস্থিতিতে পদত্যাগপত্র জমা দেন বাবুল আক্তার। সে সময় এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে মুখ খুলতে রাজি হয়নি কেউ। 4 আগস্ট পুলিশ সদর দফতরে কাজে যোগ দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করলেও পদত্যাগপত্র জমা দেওয়ায় কাজে যোগদানের সুযোগ নেই বলে তাকে জানানো হয়। এরপর চাকরি ফিরে পেতে 9 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে লিখিত আবেদন করেন বাবুল আক্তার। কিন্তু 6 সেপ্টেম্বর বাবুল আক্তারকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। শিক্ষককে কানে ধরে উঠবস করানোর মতো ঘৃণ্য ঘটনা ঘটে চলতি বছরের মে মাসে। ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের গুজব ছড়িয়ে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে ঘটনার শিকারে পরিণত করা হয়। ঘটনার পর প্রতিবাদে ঝড় ওঠে সারা দেশে। ফেসবুক থেকে শুরু করে রাজপথে কানে ধরে সবাই বলে ওঠেন সরি স্যার। পুলিশের হামলায় শিক্ষক মৃত্যুর ঘটনা ঘটে নভেম্বরে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের মিছিলে ক্যাম্পাসে ঢুকে লাঠিচার্জ করে পুলিশ। পরে আন্দোলনকারীরা ফুলবাড়িয়া ময়মনসিংহ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হন শিক্ষক আবুল কালাম আজাদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিদায়ী বছরের মাঝামাঝি এসে আলোচনার কেন্দ্রে আসে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি। 11 মে রাত 12:10 ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ড কার্যকর করা হয় যুদ্ধাপরাধী দল জামায়াতের এই আমিরের।
এর 4 মাস পর সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে ৩রা সেপ্টেম্বর রাত 10:35 মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জামায়াতের প্রধান অর্থের যোগানদাতা ও আলবদর নেতা মীর কাশেম আলীর। এছাড়া গত বছরের পুরো সময়টা জুড়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট 6টি রায় আসে। 2 ফেব্রুয়ারি ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান ননির মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। এর 2 মাস পর শামসুদ্দিন সহ 3 জন, জুনে রায় আসে মহিবুর সহ আরও 3 জনের। এছাড়া জুলাইয়ে 8 এবং সবশেষ গেল ডিসেম্বরে আরও 9 জনের রায় ঘোষণা শেষ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে 12 জনের মৃত্যুদণ্ড এবং 16 জনের আমৃত্যু কারাদণ্ড হয়। 2016 সালের শেষের দিকে ট্রাইব্যুনাল স্থানান্তরে সুপ্রিম কোর্টের এক চিঠি নিয়ে সরকার এবং সুপ্রিম কোর্টের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। নানা মহলের সমালোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টকে পাল্টা চিঠি দেয় আইন মন্ত্রণালয়, যে বিষয়টি এখনও মীমাংসিত হয়নি। গত 5 মার্চ ঢাকায় এক আলোচনায় প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে উপস্থিত বক্তারা সমালোচনা করলে অনুষ্ঠানের প্রধান 2 আলোচক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হককে আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়। 3 কার্যদিবস শুনানি শেষে 27 মার্চ 2 মন্ত্রীকে 50,000 টাকা জরিমানা করে রায় প্রদান করা হয়। গত 5 মে সংবিধানের 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। 2014 সালের 5 নভেম্বর 16 সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের 9 আইনজীবীর করা রিট আবেদনের প্রেক্ষিতে এ রায় দেন আদালত। এর মধ্য দিয়ে সংসদের মাধ্যমে বিচারপতিদের অপসারণ ক্ষমতা রহিত করা হয়। বিনা পরোয়ানায় 54 ধারায় গ্রেফতার ও পুলিশি রিমান্ড প্রশ্নে 13 বছর আগে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় 10 নভেম্বর। রায়ে বলা হয়, বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিচয় জানাতে হবে। জায়গার মালিকানা সত্ত্ব না থাকা এবং ইমারত ও জলাধার আইন ভঙ্গ করায় রাজধানীর কারওয়ান বাজারে গড়ে তোলা বিজিএমইএ ভবন অবৈধ ঘোষণা করে তা ভাঙার নির্দেশ দেন হাইকোর্ট। আপিলেও এ আদেশ বহাল থাকে। এছাড়া সম্প্রতি কোর্টের লিগ্যাল এইডের নির্দেশে কারাগারে 5 বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দীদের তালিকা চেয়ে দেশের সকল কারাগারে চিঠি পাঠানো হয়। 2016-তে বাংলাদেশে এবং বাংলাদেশের সীমান্তে মানবিকতা লগ্ন কিছু ঘটনা ঘটেছে, যা বিবেককে বিপন্ন করেছে, মানবতাকে ব্যথিত করেছে। যেমন নাসিরনগরে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতিত হয়েছে, আবার গোবিন্দগঞ্জে নৃতাত্ত্বিক সংখ্যালঘু নির্যাতিত হয়েছে। আর মায়ানমার থেকে উদ্বাস্তু হয়ে আপন ভূমিতে শোষণ নির্যাতনের শিকার হয়ে বেশ কিছু মানুষ, রোহিঙ্গা বলি যাদেরকে আমরা, নাফ নদী পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেবার চেষ্টা করেছে। এবছরের বেশ কয়েকটি আলোচিত হামলা ও হত্যাকাণ্ডের মধ্যে ফেব্রুয়ারিতে পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর রায়, মার্চে কুড়িগ্রামে ধর্মান্তরিত এক খ্রিস্টান নাগরিক, এপ্রিলে টাঙ্গাইলে নিখিল জোয়ারদার, জুনে নাটোরে খ্রিস্টান মুদি দোকানি হামলায় নিহত হন। এছাড়া পাবনা, ঝিনাইদহ ও সাতক্ষীরায় পুরোহিত হত্যা ও হামলার পাশাপাশি বান্দরবানে চাকপাড়া বৌদ্ধবিহারে এক ভিক্ষু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি আলোচিত ঘটনাটি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। 29 অক্টোবর রসরাজ নামে এক হিন্দু যুবক ফেসবুকে ধর্ম অবমাননাকর ছবি পোস্ট করেছেন। এমন অভিযোগে 30 তারিখে হিন্দুপাড়ার অনেক বাড়ি ও মন্দিরে ভাঙচুর, আগুন দেয়া এবং লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করা হয়। গত 6 ও 7 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভূমি বিরোধ নিয়ে আদিবাসী সাঁওতালদের সঙ্গে সুগার মিলের শ্রমিক কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে নিহত হন কমপক্ষে 2 জন ও পুলিশ সহ অনেকেই আহত হন। সাঁওতালদের বাড়িঘরে পুলিশ আগুন লাগায় বলে অভিযোগ পাওয়া যায়। 1991-92 সালে মিয়ানমারের সেনাবাহিনীর হাতে রাখাইন প্রদেশে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের মতো নির্যাতনের কারণে 2.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, যাদেরকে রাখা হয় এদেশের 20টি শরণার্থী ক্যাম্পে। এই দীর্ঘ সময়ে মিয়ানমারের রাজনৈতিক এই সমস্যায় প্রতি বছরই বাংলাদেশে অবৈধভাবে আশ্রয় নিয়েছে প্রায় 5 লাখ রোহিঙ্গা। প্রায় 2,36,000 রোহিঙ্গাকে ফেরত পাঠানো হলেও বাকিরা পার্বত্য অঞ্চলের ক্যাম্প বা ক্যাম্পের বাইরে বসবাস করে আসছে। 2016 সালের শুরুর দিকে রোহিঙ্গারা বাংলাদেশের গণমাধ্যমে এসেছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে। এছাড়া অবৈধভাবে টেকনাফ সীমান্ত দিয়ে এদেশে প্রবেশে বর্ডার গার্ড ও কোস্ট গার্ডের হাতে ধরা পড়ার খবরও ছিল বছর জুড়ে।
পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে বছরের শেষে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা IOM এর এক প্রতিবেদনে বলা হয় 9 অক্টোবর থেকে 2 ডিসেম্বর পর্যন্ত 21,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ সহিংসতা নিয়ে বারবারই জাতিসংঘ সহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ জানালেও মিয়ানমার সরকারের পক্ষ থেকে স্থায়ী কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। বিদায় বছরের সবচেয়ে বড় বিতর্কিত ঘটনাটি ছিল রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিতর্কটা হচ্ছে সেখানেই যে যারা পরিবেশবাদী তারা একাত্রা হয়ে বলেছেন যে সুন্দরবনের এত কাছাকাছি এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি হলে সুন্দরবনের উপরে নেতিবাচক প্রভাব পড়বে। উল্লেখ্য যে একই ধরনের মন্তব্য এসেছে ইউনেস্কো থেকে। অবশ্য সরকার সবসময় বলার চেষ্টা করেছে যে না, সুন্দরবনের ক্ষতি হবে এমন কোনো কাজ না করেই বিদ্যুৎ উৎপাদন করা হবে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বছর জুড়ে আলোচনায় ছিল রামপাল বিদ্যুৎ প্রকল্প ও সুন্দরবনের অস্তিত্বের বিতর্ক। গত 12 জুলাই ভারতের সঙ্গে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। তাদের যুক্তি, বনাঞ্চলের এত কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। তারা যুক্তি দেন পরিবেশ বিশেষজ্ঞরা অনুমোদন না দেওয়ায় ভারতেও সুন্দরবনের কাছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা যায়নি। তাদের আশঙ্কা, রামপাল প্রকল্প বাস্তবায়িত হলে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশের রক্ষা কবচ, পৃথিবীর বৃহত্তম এই ম্যানগ্রোভ বন জীববৈচিত্র্য হারাবে, নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। বামপন্থী দলগুলো ও একই মতাদর্শের ফোরাম, তেল গ্যাস বিদ্যুৎ খনিজ সম্পদ এবং বন্দর রক্ষা জাতীয় কমিটি রামপাল চুক্তি বাতিলের দাবিতে 10 থেকে 15 মার্চ ঢাকা থেকে রামপাল পর্যন্ত লং মার্চ করে। চলতি বছরের 24 আগস্ট এ প্রকল্পের বিরুদ্ধে নিজের প্রতিবাদী অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। তবে সরকারের পক্ষ থেকে এমন প্রতিবাদে কান না দিয়ে বরং বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে প্রচারণা শুরু করা হয়। বেশ কয়েকটি বিদেশ সফরের ঘটনা ঘটেছে। প্রত্যেকটি সফরে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শুধু নয়, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবমূর্তি যথেষ্ট উন্নত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এমন একটা সময়ে বাংলাদেশে আসেন, তার আগেই ঘটে 1 জুলাই হোলি আর্টিজানে জঙ্গি হামলার মতো বড় ঘটনা। ফলে স্বভাবতই তার সফরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এবং এই ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানের বিষয়টি আলোচিত ছিল। 29 আগস্ট 9 ঘন্টার ঝটিকা সফরে কেরি দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আলোচনায় ঠাঁই পায় সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে কারিগরি ও প্রশিক্ষণ সহযোগিতা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রস্তাব। ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সরকারের 3 মন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও পৃথক বৈঠক করেন কেরি। এছাড়া এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফরটি ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা আসা। চীনের সঙ্গে 4 দশকের কূটনৈতিক সম্পর্ক থাকলেও দীর্ঘ 30 বছর পর এটা ছিল দ্বিতীয়বারের মতো দেশটির কোনো প্রেসিডেন্টের বাংলাদেশে আসা। 14 অক্টোবর দুদিনের সফরে আসা জিনপিংকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো খাতে 26টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন সফরকারী জিনপিং। পরে বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা 2016তে এই শোভাযাত্রা পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মর্যাদা পেয়েছে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড। ডাবিং করা বিদেশি সিরিয়াল বন্ধের দাবিতে টেলিভিশন শিল্পীদের নানা কর্মসূচি 2016তে সংস্কৃতি অঙ্গনে আরও একটি বড় ঘটনা। শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই এই স্লোগানে 5 দফা দাবি নিয়ে আন্দোলন করছে অভিনয় শিল্পী, নির্মাতা সহ এ শিল্পের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। লোকসঙ্গীতই হবে বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন উপলক্ষ। এই অনুপ্রেরণায় প্রতি বছরের মতো 2016তে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। 2016তে বিদায় নিয়েছে বাংলা সাহিত্যের 3 মহিরুহু। মার্চ মাসে বিদায় নিয়েছে কবি রফিক আজাদ, এরপর শহীদ কাদরী এবং সবশেষে সেপ্টেম্বরে সৈয়দ শামসুল হক। কবি রফিক আজাদের কবিতায় প্রধান উপজীব্য প্রেম হলেও অন্তঃকরণে তিনি উদ্যত কলমের কবি।
শহীদ কাদরী একজন বহুমাত্রিক এবং বহুস্তরিক কবি। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার এই কবি বাংলাদেশ এবং বাঙালির অন্তর্জগৎ স্পর্শ করেছেন ঐকান্তিক বোধে, নিবিড় মমতায়। বিগত শতাব্দীর 50-এর দশক থেকে বাংলাদেশের সাহিত্যে আধুনিকতার পথ নির্মাণ করেছে যে কজন, তাদের অন্যতম সৈয়দ শামসুল হক। সাহিত্যের সকল শাখায় সৃজনী উৎকর্ষ, বহুমুখী কর্মের স্বাক্ষর রেখেছেন, তাই তার ভক্ত এবং পাঠকদের কাছে তিনি সব্যসাচী নামেই পরিচিত। বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা, এটা তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট প্রণীত হয়েছে, কিন্তু সরকার এই তদন্ত রিপোর্ট প্রকাশ করছে না। সুতরাং এটা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের দায় কতটুক আর বাইরের দায় কতটুক সেটা আমরা পরিষ্কার জানতে পারছি না। বছর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়। ঘটনার শুরু 4 ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকিং এর মাধ্যমে চুরি হয়ে যায় 10 কোটি 10 লাখ ডলার। সুইফট কোডের নিরাপত্তা বলয় ভেঙে চুরি হওয়ার অর্থ সরিয়ে নেওয়া হয় ফিলিপিন্স ও শ্রীলঙ্কায়। 17 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় চলে যাওয়া 2 কোটি ডলার ফেরত পেলেও বিপত্তি বাধে ফিলিপিন্সে যাওয়া 8 কোটি 10 লাখ ডলার নিয়ে। ঘটনার জেরে 15 মার্চ পদত্যাগ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। বরখাস্ত করা হয় কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে। ওই দিনই নতুন গভর্নরের দায়িত্ব দেওয়া হয় ফজলে কবিরকে। সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত শুরু করে সিআইডিও। প্রায় একই সময়ে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের উদ্যোগে অভিযোগ দায়েরের প্রেক্ষিতে শুনানি শুরু হয় ফিলিপিন্স সিনেটে। এপ্রিল পর্যন্ত 6 দফা শুনানিতে ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংক, ফিলরেম সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলে। 30 মে ডক্টর ফরাস উদ্দিনের কমিটি অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিলেও তা প্রকাশ করা হয়নি। ফিলিপিন্সের আদালতের আদেশে 15 নভেম্বর ফিলিপিন্সের কাছ থেকে 1.5 কোটি ডলার ফেরত পায় বাংলাদেশ। দ্য ব্রিজ বলেন, চিটাং লেন বলেন, তারপর কর্ণফুলীর নিচে দিয়ে সুড়ঙ্গ বলেন, এবং এগুলো এই বৃহৎ বিনিয়োগগুলো সম্ভব হতো না যদি রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন না হতো। শিল্পের কোনো ডাইভার্সিফিকেশন হচ্ছে না, শিল্প একটা খাতের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে আছে। সস্তা শ্রম ভিত্তিক, রপ্তানি ভিত্তিক শিল্প এখানেই। কিন্তু আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প, ছোট এবং মাঝারি শিল্প, আমাদের ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কৃষিভিত্তিক শিল্প, এগুলোতে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। পর্যটন শিল্পের বিকাশ ও সারা বিশ্বে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে সরকার। বছরের শুরুতেই ঢাকঢোল পিটিয়ে পর্যটন নগরী কক্সবাজারে উদযাপিত হয় মেগা বিচ কার্নিভাল। বছর শেষে নভেম্বরে কক্সবাজারে ইনানি বিচে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন পাটার আন্তর্জাতিক সম্মেলন ছিল দেশের পর্যটন খাতের উল্লেখযোগ্য ঘটনা। পাট পণ্যের ব্যবহার বাড়াতে পাট আইন 2016 কার্যকর ছিল বছরের আলোচিত ঘটনার একটি। পণ্য পরিবহনে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগের ব্যবহার বন্ধে পাশ হয় পাটজাত মোড়ক ব্যবহার বিল 2010। দেশের বাণিজ্যিক অঙ্গনে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা বেসরকারি মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়া। দুটি বৃহৎ প্রতিষ্ঠানের একীভূত হওয়ার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম। পুরো বছর জুড়েই দেশের ব্যবসায়িক অঙ্গনে আলোচিত ছিল নতুন ভ্যাট আইন কার্যকরের বিষয়টি। শুরুতে এই আইনটি 2016 জুলাই থেকে কার্যকরের কথা হলেও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে 2017 সালের জুলাই থেকে আইনটি কার্যকরের ঘোষণা দেয় সরকার। বছরের মাঝামাঝিতে দেশের রপ্তানি খাত ধাক্কা খায় বাংলাদেশ থেকে বিমানে কয়েকটি দেশের পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞার ঘটনায়। তবে বছর শেষে যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া সে নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক মানদণ্ডে সে নিরাপত্তা ঘাটতির কেলেঙ্কারি থেকে বের হতে সক্ষম হয় বাংলাদেশ। বুড়িগঙ্গা দূষণের দায় এড়াতে এর উজানে আরেক নদী ধলেশ্বরীর পারে 200 একর জমিতে গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত চামড়া শিল্প নগরী। তোড়জোড়ের মধ্যেও পুরো ফেব্রুয়ারি বন্ধ থাকে সবচেয়ে আলোচিত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের নির্মাণ কাজ। এরপর 20 মার্চ নিষেধাজ্ঞা জারি করা হয় এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে। যদিও ব্যবসায়ীদের চাপের মুখে এই অবস্থান থেকে অলিখিতভাবে সরে আসে সরকার। ট্যানারি স্থানান্তরে অগ্রগতি ও গাফিলতি ইস্যুতে সরকার ব্যবসায়ী যখন পরস্পরকে দোষারোপে ব্যস্ত, তখন পরিবেশ দূষণের দায়ে 16 জুন 154টি কারখানাকে প্রতিদিন 50,000 টাকা করে জরিমানার আদেশ দেন উচ্চ আদালত। পরে মালিকপক্ষের আবেদনে 18 জুলাই জরিমানার টাকা দৈনিক 10,000 করা হয়। টানা 2 বছর বিশ্ববাজারে জ্বালানি তেলের দরপতনের পর চলতি বছরের জানুয়ারিতে ব্যারেল প্রতি দর $30 নিচে নামায় টনক নড়ে জ্বালানি তেল উত্তোলক ও রফতানিকারক দেশগুলোর। বছর জুড়ে দফায় দফায় বৈঠকের পর নভেম্বরে সিদ্ধান্ত হয় 2017 সালের জানুয়ারি থেকে জ্বালানি তেলের উত্তোলন দৈনিক 12 ব্যারেল কমাবে ওপেক সদস্যভুক্ত দেশগুলো। এরপরই উত্তোলন দৈনিক 5,58,000 ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক বহির্ভূত দেশগুলো। এ ঘোষণার পরপরই বিশ্বের জ্বালানির দর ব্যারেল প্রতি $50 ছাড়িয়ে যায়, যা গত
কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। 8 নভেম্বর মধ্যরাত থেকে হঠাৎ করেই দুর্নীতি ও কালো অর্থের প্রবাহ ঠেকাতে 500 ও 1000 রুপির নোট নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। আকস্মিক এ সিদ্ধান্তে বিপাকে পড়ে দেশটির নিম্ন আয়ের মানুষ। বিরোধী দলের ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। ব্যাংকের বিভিন্ন শাখা এবং এটিএম বুথগুলো গ্রাহকদের চাপ সামলাতে কিছুদিন হিমশিম খেতে হয়। নানা টানাপোড়েনের পর 23 জুন গণভোটের রায় ইউরোপীয় ইউনিয়ন থেকে আলাদা হয় ব্রিটেন। এরপরই অস্থির হয়ে ওঠে বিশ্বের শেয়ার ও নিত্যপণ্যের বাজার। ডলারের বিপরীতে দরপতন হয় পাউন্ডের। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ব্রেক্সিটের পর ব্রিটেনে ব্যবসা পরিচালনার শঙ্কায় পড়ে ইউরোপ সহ এশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলো। কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। ব্রেক্সিটের ফলে বিশ্ব প্রবৃদ্ধিতে বড় ধরনের ধাক্কার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র ও আইএমএফ। মার্কিন নির্বাচনটা যেমন একদিকে বহুল আলোচিত ছিল এবং সেটা অপ্রত্যাশিত ছিল যে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয়, এবং অন্যদিকে তেমনি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ করে রাশিয়ার ভূমিকার কারণে। ফলে আগামী বছর এই যে রাশিয়ার ইনভলভমেন্টটা নিয়ে এক ধরনের জল্পনা কল্পনা চলতেই থাকবে বিশ্ব রাজনীতিতে। তবে এটা বলা যায় যে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে একটি ব্যাপক পরিবর্তন আসবে। নির্বাচনের প্রায় 1.5 বছর আগে থেকেই প্রচারণার মাঠে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন সবসময়ই অভিবাসীদের পক্ষে কথা বলেছেন, অস্ত্র আইন কঠোর করার কথা বলেছেন। অন্যদিকে ট্রাম্প সাফ জানিয়ে দেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করবেন। শুধু মুসলিম নয়, যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব অবৈধ অভিবাসীকে বের করে দেবেন বলেও ঘোষণা দেন তিনি। এছাড়াও ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতাকারী ট্রাম্প জলবায়ু চুক্তির বিপক্ষেও কথা বলেন। বিভিন্ন সময় নারীদের নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করে বারবারই সমালোচনার মুখে ছিলেন ট্রাম্প। 3টি টেলিভিশন বিতর্ক এবং জনমত জরিপে বরাবরই এগিয়ে থেকেছেন হিলারি। পপুলার ভোটে দুজনের মধ্যে 25 লাখেরও বেশি ভোটের ব্যবধান থাকলেও শেষ পর্যন্ত ইলেকটোরাল ভোটে ট্রাম্পের কাছে হারতে হয় হিলারি ক্লিন্টনকে। ট্রাম্পের জয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র জুড়ে। রাশিয়া হ্যাকিং এর মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করেছে এমন অভিযোগও ওঠে। 5 দশকের বৈরিতা ভুলে প্রতিবেশী কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর 2016 সালের 20 থেকে 22 মার্চ হাভানা সফর করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দীর্ঘ 88 বছর পর ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের এ সফরে দুদেশের মধ্যে বাণিজ্যিক জাহাজ ও বিমান চলাচল শুরুর বিষয়ে সমঝোতা হয়। পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও একমত হন রাউল ক্যাস্ট্রো ও বারাক ওবামা। হাভানা ওয়াশিংটন সম্পর্কের এমন উষ্ণতার বছরেই 25 নভেম্বর 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন সমাজতান্ত্রিক কিউবার প্রতিষ্ঠাতা ফিদেল ক্যাস্ট্রো। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আইএস এর উত্থান এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বিমান বাহিনীর আক্রমণ, আমরা লক্ষ্য করেছি যে একদিকে যখন আইএস ইসলামিক স্টেটের জঙ্গিবাদী তৎপরতা বৃদ্ধি পাচ্ছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ অব্যাহত থাকে এবং রাশিয়ার বোমাবর্ষণও অব্যাহত থাকে। বছর জুড়েই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। সারা বছরই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জঙ্গি গোষ্ঠী আইএস এর নাম। বছরের প্রথম থেকেই ইরাক, সিরিয়া সহ মধ্যপ্রাচ্য জুড়ে একের পর এক সন্ত্রাসী হামলা চালালেও ইরাকে ক্রমশ দুর্বল হয়ে আসে আইএস। এবছরের শুরুর দিকে রামাদি পুনরুদ্ধারের পর দ্রুতই আইএস নিয়ন্ত্রিত একের পর এক অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরাকি বাহিনী। আর বছরের শেষ দিকে এসে আইএস নিয়ন্ত্রিত সবশেষ শহর মসুলও আইএস এর দখলমুক্ত করে ইরাকি সেনারা। অন্যদিকে বছরের মাঝামাঝি সিরিয়ার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পালমিরা আর রাক্কা শহর আইএস এর কাছ থেকে পুনরুদ্ধার করা হলেও বছরের শেষে এসে আবারও পালমিরা হাতছাড়া হয় সিরীয় বাহিনীর। শুরু হয় আবারও শহর পুনরুদ্ধারের লড়াই। 2016 এর পুরোটা জুড়েই সিরিয়ায় আইএস এর তৎপরতা একটু কম থাকলেও 5 বছর ধরে চলা সিরিয়া সংকট যেন আরও ঘনীভূত হয় এবছর। সিরীয় বাহিনী আর আসাদ বিরোধী বিদ্রোহীদের মধ্যে অব্যাহত সংঘাত আর সংঘর্ষের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটে। জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও সফলতার মুখ দেখেনি কোনো আলোচনাই। সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মতবিরোধের কারণেই মূলত তা হয়নি। তবে বছরের শেষে এসে রাশিয়া সমর্থনে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো পুনর্দখলে সক্ষম হয় সিরীয় সরকার।
মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি এবছরও, বরং গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ছুরিকাঘাতের অভিযোগে 229 ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছে। ফিলিস্তিনের পশ্চিম তীরের নতুন ইহুদি বসতি নির্মাণে ক্ষুব্ধ ফিলিস্তিনিদের হাতে নিহত হয় 33 ইসরায়েলি। জুলাইয়ে জেরুজালেমে আল আকসা মসজিদের ওপর ইসরায়েলের কোনো অধিকার নেই এবং তা মুসলমানদের পবিত্র স্থান একথা উল্লেখ করে একটি প্রস্তাব পাশ করে ইউনেস্কো। এতে করে ইউনেস্কোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বাতিলের ঘোষণা দেয় ইসরায়েল। 23 ডিসেম্বর ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণের নিন্দা ও তা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করে জাতিসংঘ। বছর জুড়ে বেশ কয়েকটি বড় সন্ত্রাসী হামলার শিকার হয় ইউরোপের কয়েকটি দেশ। এসব হামলার বেশিরভাগেরই দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। এবছরের উল্লেখযোগ্য কয়েকটি সন্ত্রাসী হামলার মধ্যে অন্যতম ব্রাসেলস হামলা। গেল 22 মার্চ বেলজিয়ামের রাজধানী শহরটির বিমানবন্দর ও মেট্রো স্টেশনে একযোগে 3টি বড় ধরনের বোমা হামলা চালানো হয়। বছরের মাঝামাঝি 28 জুন তুরস্কের ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা ও গুলির ঘটনায় নিহত হন অন্তত 45 জন। ইউরোপে এবছরের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলাটি চালানো হয় 14 জুলাই। ফ্রান্সের নিস শহরে ট্রাক নিয়ে চালানো ওই সন্ত্রাসী হামলায় নিহত হন অন্তত 86 জন। বছরের শেষ দিকে এসে গেল 19 ডিসেম্বর জার্মানির বার্লিনে ক্রিসমাস মার্কেটে একইভাবে ট্রাক নিয়ে চালানো হামলায় নিহত হন অন্তত 12 জন। এবছর বিশ্বের উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান। ব্যাপক গণপ্রতিরোধ ও প্রেসিডেন্ট এরদোয়ানের নির্ভীক নেতৃত্বে পরাজিত হয় সাবেক বিমান বাহিনীর কমান্ডার আকিন ওস্তার্ক সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তার ক্ষমতা দখলের চেষ্টা। এ ঘটনায় সৌভাগ্যক্রমে এরদোয়ান বেঁচে গেলেও দেশব্যাপী বিভিন্ন সংঘাতে প্রায় 300 মানুষের মৃত্যু হয়। নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তা সহ গ্রেফতার করা হয় 40,000-এরও বেশি মানুষকে। চলতি বছর ব্যাপক সংখ্যক অভিবাসীরা সাগর অতিক্রম করে ইউরোপে আশ্রয় নিয়েছেন এবং ইউরোপের সেঙ্গেন চুক্তির কারণে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগকে ব্যবহার করে তারা ইউরোপের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছে। শেষ পর্যন্ত এদের আশ্রয় ঘটেছে বটে, কিন্তু এই অভিবাসীকে কেন্দ্র করে ইউরোপের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আর সংঘর্ষের কারণে ইউরোপের অভিবাসী সংকট চরম আকার ধারণ করে এবছর। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার হার সর্বোচ্চ ছিল এবছর। ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সর্বোচ্চ প্রায় 10 লাখ অভিবাসীকে আশ্রয় দিলেও আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হিসেব মতে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে এবছর মৃত্যু হয়েছে অন্তত 5000 মানুষের, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এবছর মিয়ানমারে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করলেও রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমালোচিত হয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর নোবেল জয়ী অং সান সুচি। তিনি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে প্রধান করে রাখাইন সমস্যা সমাধানে রোহিঙ্গা কমিশন গঠন করলেও মিয়ানমার সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার অভিযোগ ওঠে। গত অক্টোবরে রাখাইন প্রদেশে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলার জের ধরে ওই অঞ্চলের রোহিঙ্গা মুসলমানদের ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। সেনাদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, লুট, বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের দেশ ছাড়তে বাধ্য করারও অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনা ও আন্তর্জাতিক চাপের মুখে 19 ডিসেম্বর রোহিঙ্গা সমস্যা নিয়ে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন সুচি। বৈঠকে দর কষাকষিতে রাখাইনে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে রাজি হয় মিয়ানমার। 2016 সালের প্রথমার্ধে উপমহাদেশের দুই চিরবৈরী ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনা কিছুটা থমকে থাকলেও 8 জুলাই কাশ্মীরের স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে পুরো উপত্যকা। উত্তাল কাশ্মীরের ঢেউ ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণ রেখার ওপারেও। ভারতের বিরুদ্ধে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং পাকিস্তানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগে দুপক্ষের বাকযুদ্ধ যখন চরমে, তখনই আগুনে ঘি ঢালার মতো সংঘটিত হয় বিরোধপূর্ণ কাশ্মীরের উড়ি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলা। 18 সেপ্টেম্বরের ওই হামলায় 19 ভারতীয় সেনা ও 4 হামলাকারী নিহত হয়। এর জন্য পাকিস্তানি জঙ্গিদের সরাসরি দায়ী করে দেশটির হাতে কিছু তথ্য প্রমাণ তুলে দেয় নয়াদিল্লি। এই হামলার জের ধরেই 29 সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে কাশ্মীরের অভ্যন্তরে জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করে ভারত। ফুটবলে হয়তো আমাদের আশানুরূপ হয় নাই। ফুটবলে যেটা আমরা এক্সপেকটেশন যেটা আমাদের থাকে সাধারণত, সেটা হয়তো হয় নাই। আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বোধহয় একটা ড্র করতে পেরেছি, বাকি সবগুলো হেরেছি। ওভারঅল আমার যেটা খেলা সেটার
খুব নিরাশ করেছে আমাকে, এবং এটার থেকে কিভাবে উত্তরণ হবে এই দুঃখবোধ নিয়ে হয়তো বছরটা যাবে আর কি। 2016 সালে দেশের ফুটবলে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাটাই ছিল বেশি ভারী। 2018 রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব 2010 সালের তুলনায় বাংলাদেশের অ্যাথলেটদের পারফরমেন্স অনেক ম্লান 2016-তে। 6 বছর বিরতি দিয়ে ভারতের আসাম গুয়াহাটিতে আয়োজিত এই আসরে বাংলাদেশের পতাকা সবচেয়ে উপরে তুলে নিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। তাছাড়া মাহফুজা শিলা, সাগররাও পুল দাপিয়েছেন। 2016 সালের সময় নিউজ.টিভিতে সর্বাধিক পঠিত সংবাদগুলো দেখে নেব এক নজরে। বছরের শুরুতেই আলোচিত ছিল অনলাইনে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন। এতে ঘরে বসেই জাতীয় পরিচয়পত্রের ত্রুটি সংশোধনের সুবিধা পান নাগরিকরা। জানুয়ারিতে পুলিশের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে আটকে রেখে নির্যাতন, চাঁদা দাবি ও ক্রসফায়ারের ভয় দেখানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অভিযুক্ত মাসুদ শিকদারকে প্রত্যাহার ও পরে সাময়িক বরখাস্ত করা হয়। অক্টোবরের শুরুতে মিয়ানমারের রাখাইন রাজ্যে ছড়িয়ে পড়া দাঙ্গায় নিহত হয় প্রায় 3 শতাধিক রোহিঙ্গা। বছরের শেষ ভাগে অনলাইনে পাঠকদের গ্রাহকের কেন্দ্রে ছিল এটি। নভেম্বরের শুরুতে পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যান 2 সাঁওতাল। এ ঘটনায় দেশ জুড়ে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাঁওতাল বসতিতে পুলিশের আগুন লাগার ভিডিও। আমি ওদের টয়লেটে গেলাম, আমি দেখলাম যে আমার অক্টোবরের শেষ দিকে নারীর টয়লেটে গোপনে ভিডিও ধারণের অভিযোগ ওঠে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মীর বিরুদ্ধে। নতুন বছরের সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন www.সময়নিউজ.tv। নতুন মানে পুরাতনকে পেছনে ফেলে আসা, জীবনের যত দুঃখ, গ্লানি, হতাশা, মান, অভিমান, প্রাপ্তি অপ্রাপ্তির হিসাবকে মুছে শুরু হোক সবার জীবনে নতুন একটি বছর। চাওয়ার কোনো শেষ নেই, পাওয়ার কোনো শেষ নেই। নতুন কিছু পাওয়ার আশায় এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বাঙালি, বাংলার মানুষ। নতুন বছর মানেই নতুন কিছু পাওয়া, নতুন কিছু চাওয়া, নতুন নতুন স্বপ্ন থরে থরে সাজানো। সবার জীবনে নতুন বছর ভরে উঠুক আনন্দে, শান্তিতে। শুভ নববর্ষ।